প্রত্যেকের একটা কমন কমপ্লেইন হলো যে আপনি দুর্দান্ত গান করেন, আপনার একটা ব্যান্ড দল রয়েছে, কিন্তু আপনি কেন কখনো স্টেজে গান করেন না? লাস্ট কয়েক বছর এটা করা হয় না, খুব ব্যস্ততার কারণে। কারণ ওইটা একটা আলাদা কাজ, রেগুলার প্র্যাকটিস করতে হয়, তারপর এটা স্টেজে উঠতে হয়। আমি উইদাউট প্র্যাকটিস উঠতে আমার অস্বস্তি লাগে। হাওয়া এবং রোদ, এই দুটোর মধ্যে কোনো মিল আছে? চিন্তাগত মিল আছে। ফুটবল বিশ্বকাপ আর আপনার এই সিনেমা রিলিজের ব্যাপারে 2022-এ প্রথম সিনেমা হাওয়া এলো এবং 2022-এ বিশ্বকাপ ফুটবল ছিল, আবার 2026 4 বছর পর। কেন সুমন ভাই 4 বছর করে গ্যাপ নিচ্ছে? হয়তো আমি একটু স্লো কিংবা লেজি, এটা হতে পারে, কিন্তু আমি আসলে কাজটা কিন্তু তখন থেকেই করছি। এরপরে সিনেমা নিয়ে আপনি ভেবেছেন যে কি তৈরি করবেন? আমার মাথায় 2-3টা গল্প হয়তো আছে, কিন্তু আমি এখনো ফিগার আউট করি নাই যে কোনটা আমি কাজ করব। প্রেম বা ভালোবাসা নিয়ে আপনার মন্তব্য কি, বা আপনি এটা কিভাবে দেখেন? আমি তো মনে করি যে প্রেমটা খুব জরুরি, কিন্তু সেটা অনেক স্বাধীন হওয়া উচিত। একই সাথে আপনার জীবনে যে সকল নারীরা বিচরণ করেন, এরা আপনাকে ডমিনেট করে নাকি আপনি ডমিনেট করেন? নারীরা সবসময় বলে যে আমি ডমিনেট করি, কিন্তু আমার মনে হয় না। এটা কি সব গার্লফ্রেন্ডই একই কমপ্লেইন করেছে, মানে সব প্রেমিকাই? নারীরা বলতে গেলে লাইক আমার অ্যাসিস্ট্যান্ট, ওরা অনেক নারী, তো আমি ওকে ডমিনেট করি না। ও ডমিনেটর হতে চায়, ও মনে করে যে সুমন ভাই এটা বলবে। আপনি অনেক কবিতা লেখেন বা অনেক লেখেন, কিন্তু সেগুলো কখনো আপনি প্রকাশ করেন না, ওটা নিজের জন্য লেখেন। হ্যাঁ, লেখা হয় আমার অনেক, কিন্তু আমার কাছে মনে হয় যে ওগুলা মানুষের পড়ানোর ব্যাপার নাই। প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটে। সঙ্গে রয়েছি মৌ। আর আজ আমার সঙ্গে যিনি আছেন দর্শক, তিনি আসলে হাওয়ায় ভেসে মেঘদল নিয়ে উড়ে বেড়ান, আবার কখনো মেঘ সরিয়ে রোদ নিয়ে আসেন। সেই মানুষটি অসম্ভব সৃষ্টিশীল একজন মানুষ এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতির বেশিরভাগ শাখায় কিন্তু তার বিচরণ রয়েছে। তিনি একজন লেখক, একজন কবি, একজন সঙ্গীত শিল্পী, একজন চিত্রনাট্যকার, একজন পরিচালক। তিনি অনেক কাজ আমাদেরকে দিয়েছেন এর আগে, কিন্তু চলচ্চিত্র দিয়েছেন মাত্র 2টো। এখানে একটা অনেক বড় প্রশ্ন, যে 4 বছর পরে কেন তার চলচ্চিত্র আসে? যদিও হাওয়ার পরে রোদ এলো, এরপর তৃতীয় চলচ্চিত্র কবে আসবে সেটা আমরা এখনও জানি না। সেটা আসলে আজকে আমরা গল্পে গল্পে আবিষ্কার করার চেষ্টা করব। সেই মানুষটি রয়েছে না যে আমাদের সঙ্গে আরেকটি গুণের কথা বলা হয়নি, তিনি দুর্দান্ত ছবি আঁকেন। সেই মানুষটি হলেন আমাদের ভীষণ ভালোবাসার মিসবাউর রহমান সুমন। ঈদ মোবারক। কেমন আছেন? সব সময় কেন আপনি একটু নিজেকে আড়ালে রাখতে পছন্দ করেন? এটার কোনো বিশেষ কারণ আছে কি? আড়ালে রাখতে পছন্দ করি না। আপনি খুব চুপচাপ, একটু কথা কম বলেন। সেটা তো আমি জানি না, সে সৃষ্টিকর্তা জানে। কারণ আমি তো মনে করি যে কথা তো আমি বলি অনেক। আচ্ছা, এটা কি একা ভাবার ক্ষেত্রে সুবিধা হয় এমন কিছু? যাই, একটা তো মানুষের মনে হয় এক একটা মানুষের এক এক ধরনের, মানে তার মনে হয় নিজে, এক একটা মানুষ এক এক ধরনের পার্সোনালিটি নিয়ে সে জন্মায়। হ্যাঁ, জন্মায়। সো আমার যেটা হয় যে আমার অনেক হট্টগোল, ভয় লাগে। মানে আমি ছোটবেলা থেকেই খুব বেশি মানুষ দেখলে ভয় পেতাম। আর কথা বলাটা কিন্তু আমি কিন্তু অনেক কথা বলি, কিন্তু আমার খুব কাছের মানুষের সাথে সেটা হয়, একটা নিজস্ব একটা জগৎ রয়েছে, সেইখানেই কথা হয়। তার বাইরে যেহেতু খুব মেশা হয় না, সেটা জানি না, এটাই কারণ। আপনার ইন্টারভিউ নেওয়ার আগে আমি আপনার কজন কাছের মানুষদের সাথে ফোনে কথা বলেছি যে কিছু ইনফরমেশন যদি নেওয়া যায়। তুষি আছে তার মধ্যে, আরো বেশ কজন আছেন। তো তারা আমাকে অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন। একজন এমনটাও বলেছেন যে প্রত্যেকের একটা কমন জায়গা আছে। কমন জায়গাটার কথা আমি আগে বলতে চাই। প্রত্যেকের একটা কমন কমপ্লেইন হলো যে আপনি দুর্দান্ত গান করতে ভালোবাসেন, গান করেন, আপনার একটা ব্যান্ড দল রয়েছে, আমরা জানি মেঘদল, কিন্তু আপনি কেন কখনো স্টেজে গান করেন না? কেন আপনি গানটা নিয়মিত করেন না? সব কাছের মানুষেরাই চায় যে আপনি গানটা করেন। না, আমি বেসিক্যালি আমি গান অতটা করি না। আমি ছোটোবেলা থেকে গিটার প্লে করতাম যখন আমি স্কুলে পড়ি। তারপর হচ্ছে বেসিক্যালি আমি গান লেখা শুরু করি আমি যখন কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে গান লেখা শুরু করা। সো আমার গানগুলো আমি গাইতাম। ওইটার থেকে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমরা একটা ব্যান্ড দল করে ফেলি। আমি, শিবু, উজ্জ্বল কিন্তু আমাদের ব্যান্ডের ছিল, তো মাসুদ হাসান উজ্জ্বল, ওর ছবিটাও আসতেছে, বনলতা। সো আমরা, শোয়েব, আরও আমাদের অনেক ব্যান্ডমেট আছে। সো আমরা ওই সময় ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় ব্যান্ড করি। এটা হচ্ছে আমরা নিজেরা গান লিখতাম, আমরা
তিন বন্ধুই, এবং গান শুরু করতাম ওইখান থেকে আমি আর গান করা, কিন্তু প্রফেশনালি যেটা গান করা বলে সেটা আমার কাছে মনে হয় আমাদের ব্যান্ডে শিবু করে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার একটা কথা আছে, স্টেজে করি না, স্টেজে কিন্তু আমি করতাম, লাস্ট কয়েক বছর এটা করা হয় না খুব ব্যস্ততার কারণে, কারণ ওইটা একটা আলাদা কাজ, সিনেমা বানানোর মতোই। তো ওইটা হয় কি যে রেগুলার প্র্যাকটিস করতে হয়, তারপর এটা স্টেজে উঠতে হয়। আমি উইদাউট প্র্যাকটিস উঠতে আমার অস্বস্তি লাগে। আচ্ছা, বাট এখানে একটা ব্যাপার আছে, আপনি যখন সিনেমার জন্য গান লিখছেন, আপনি কিন্তু সিনেমার জন্য গান করছেন, এবং সেখানে বাংলাদেশের যেই একদম নিজস্ব যে সঙ্গীত বা কিছু ইনস্ট্রুমেন্ট, সেগুলো কিন্তু আপনি সেখানে ব্যবহার করছেন বা অ্যাপ্লাই করছেন। তাহলে এটা কি ওই ক্ষুধা থেকে আসে, যেহেতু আপনি নর্মালি করছেন না, কিন্তু আপনার ভালো লাগার জায়গা রয়েছে এখানে? না, মেঘদলের সাথে আমি সবসময়, মানুষ হয়তো আমাকে স্টেজে দেখে না, কিন্তু মেঘদলের সাথে কিন্তু আমার রেগুলার মানে সারাক্ষণ মিউজিকের কাজ করতে হয় আমার। কারণ হচ্ছে ওইটা লাইক কোন একটা গান বের হবে, কোন মিউজিক্যাল কম্পোজিশন, ওইটা আমার কাজ করতে হয় সারাক্ষণ। কিন্তু মেঘদল যেহেতু একটা ব্যান্ড, সো ওইখানে আসলে বোঝা যায় না ব্যাপারটা যে এখানে যে 7 জন মেম্বার কাজ করছে। সিনেমাতে এসে মনে হয় যে এটা আমি করছি, কিংবা হ্যাঁ সিনেমার ক্ষেত্রে এটা বোঝা যায়। কারণ আমার যেমন মিউজিক্যালি আমি অনেক দেখতে পছন্দ করি যে কোনো জিনিস, কারণ আমি মিউজিকটা পছন্দ করি। সো আমার ছবিতে যখন আমি আমার গল্পর জায়গা থেকে যখন আমি গান চিন্তা করি, তখন আসলে আমি মনে করি যে আমার পছন্দের গান, কিংবা আমি যে গান বিশ্বাস করি, কিংবা সেটা আমি করতে চাই, কিংবা ওই সার্চিংটা হয়তো বা থাকে। দ্যাটস ওয়াই আমার ছবিতে গান, প্রথম ছবিতেও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, যে মানুষ গান টান হয়তো পছন্দ করেছে, গানটা কি মানুষ প্রথমে বেশি ভালোবেসে ফেলেছিল হয়তো। সেকেন্ড ফিল্মেও আমাদের কনসার্ট করলেন, রোদ কনসার্ট, হ্যাঁ, সো গানগুলো নিয়ে কথা বলছে মানুষ। একেবারে। আমি এবার রোদের প্রসঙ্গে যাবো, তারপর ব্যক্তি জীবনে ঢুকবো। খুব অদ্ভুত একটা কাকতালীয় মিল রয়েছে যে ফুটবল বিশ্বকাপ আর আপনার এই সিনেমা রিলিজের ব্যাপারে। 2022-এ প্রথম সিনেমা হাওয়া এলো, এবং 2022-এ বিশ্বকাপ ফুটবল ছিল, মানে ফিফা ওয়ার্ল্ড কাপের কথা বলছি, আবার 2026, 4 বছর পর। কেন সুমন ভাই 4 বছর করে গ্যাপ নিচ্ছে? মানে প্রথম সিনেমা বানাতেও কিন্তু আপনি দেরি করলেন, আপনি অনেক আগেই আমাদেরকে একটা সুন্দর সিনেমা উপহার দিতে পারতেন, নাকি আপনার প্রসেসিংটাই মনে হয় যে না, আপনি এইভাবেই আগাতে চান? না, আমি জানি না, টাইম তো আসলে হয়তো বা ওইটাই আমার টাইম ছিল। 19 সালে শ্যুট করেছিলাম, 22 সালে রিলিজ করতে হয়েছিল, আবার 22 সালের পরে আমি যখন এই ছবিটা নিয়ে কাজ করছি, তখন আমার ধারণা ছিল যে শেষ হয়ে যাবে, কিন্তু হয়তো বা আমি একটু স্লো কিংবা লেজি, এটাও হতে পারে। কিন্তু আমি আসলে কাজটা কিন্তু তখন থেকেই করছি, মানে বাড়িটা বানাতে বোধহয় 1 বছর সময় লেগেছে। না, 1 বছর লাগেনি, 8 মাসের মতো আমরা বাড়িটা বানিয়ে, 8 মাস ধরে আমরা বাড়িটা বললে 8 মাস ধরে তো বাড়ি বানানো হয়নি। আমরা কয়েকটা লোকেশন ছিল আমাদের ছবিতে, সেখানে আমাদের গাছ লাগাতে হয়েছিল, কারণ আমরা এমন একটা জায়গায় লোকেশন শ্যুট করেছিলাম, সেখানে বড় বড় কিছু গাছ ছিল কয়েকটা লোকেশনে, কিন্তু আমরা যেই টাইপের এনভায়রনমেন্ট চাচ্ছিলাম ওটা ছিল না, ওটা বালু মাটি, এবং ওখানে আমরা মাটি ফেলে গাছ লাগাতে হয়েছিল। এরকম 3-4টা স্পট ছিল যেখানে আমাদের গাছ লাগাতে হচ্ছে। আর আমাদের যেই জায়গাটা মূল লোকেশন, মানে আমাদের বাড়ির লোকেশন, সেইটা প্রিপেয়ার করতে আমাদের 8 মাসের মতো সময় লেগে গিয়েছিল। এই 8 মাস কি আপনাকে ওখানেই থাকতে হয়েছে, নাকি আপনি আসা আমার যাওয়ার টিম মধ্যে? পুরো টাইম ওখানে থেকেছিল। আমাদের টিমের প্রায় 6-7 জন, যারা কয়েকজন আছে যারা ঢাকায় আসে নাই, ওই 8 মাস তাদের জন্য খুব দুঃখজনক ব্যাপার। ওই এরকম একটা অদ্ভুত একটা জায়গায় 8 মাস থাকা ডিফিকাল্ট, কারণ এটা একটা গ্রামও না, গ্রাম থেকে আবার দূরবর্তী একটা জায়গা, যেখানে কোনো হ্যাঁ, যেখানে কোনো জনবসতি নাই, অন্যান্য ঘর বাড়িও নাই, মানে ওয়াশরুমে যেতে গেলেও 1.5 মাইল দূরে যেতে হয়। তো আমরা কিন্তু শুটিং এর জন্য এখানে সবকিছু করেছিলাম, আমরা 3টা ওয়াশরুম বানিয়েছিলাম, কিন্তু আমাদের টিম যখন ছিল তখন ওই ফ্যাসিলিটিস গুলো ছিল না। সো ওদের জন্য খুব ডিফিকাল্ট ছিল জার্নিটা। আমি তো মাসে 3-4 যেতাম, লাইক আমার যখন বিজ্ঞাপনের কাজগুলো থাকতো না, বৃহস্পতিবারে চলে যেতাম রাতে, শুক্রবার শনিবার থেকে আবার রবিবার ব্যাক করতাম, এরকম করে আমি ম্যাক্সিমাম টাইমে যেতাম। শেষের দিকে যে আমি অনেক দিন থেকেছি, মানে টানা 15 দিন থাকতাম, আবার চলে আসতাম, আবার 10-15 দিন থাকতাম, এরকম আমার থাকা হয়েছে। মাত্র 1 দিন হলো রোদ মুক্তি পেয়েছে, কেমন সাড়া পাচ্ছেন? মুক্তির আগে থেকে তো সাড়া ফেলেছে, তারপরও যদি জানতে চাই। আমার মনে হয় এই ব্যাপারে কথা বলাটা একটু পরে বলা উচিত, কারণ হচ্ছে সিনেমা হয় কি, মানুষজন সিনেমা যখন দেখে তখন এটা মানুষ এটা সারাটা আমার কাছে মনে হয় যে কোনো কিছু দিলেই মানুষ না কথা বলে সেটা নিয়ে। আমরা যখন পোস্টার ছাড়ি কিংবা ট্রেলার ছাড়ি, তখন মানুষ অনেক কথা বলেছে। আসলে আমি তো ওই জায়গার থেকে ছবিটা দেখতে চাই না, কিন্তু সারা ব্যাপারটা আমার কাছে মনে হয় এটা তো মানুষের ওইটা আমার আশপাশে চারপাশের মানুষজন তো ছবি নিয়ে কথা বলবেই। আমার কাছে মনে হয় আরো 10-15 দিন পর সাধারণ মানুষ কি ফিডব্যাক দেয় সেটা ভাববার বিষয়। হাওয়া এবং রোদ, এই দুটোর মধ্যে কোনো মিল আছে? চিন্তাগত মিল আছে।
আমার আরেকটা মিল আমি মানে অ্যাজ অ্যান অডিয়েন্স খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে নেচার, আরেকটা হচ্ছে নারীকে খুব ডিফারেন্ট ভাবে দেখানো, নারীর ক্ষমতাটাকে একটু আলাদাভাবে দেখানো, খুব সূক্ষ্মভাবে। যদিও আমরা গুলতিকে দেখেছি, পাগলিকে দেখেছি, এই দুটো চরিত্র খুবই প্রচ্ছন্ন একটা ভূমিকা রেখেছে এখানে আমার মনে হচ্ছে। আমি জানি না, আমি হয়তো ভুল হতে পারি। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এটা আমার সব গল্পই নারী চরিত্র স্ট্রং হয় আমাকে অন্যরা বলেছে, কিন্তু এটা আমি কখনো আমি না বিলিভ করি না। আমি কখনো এটা প্ল্যান করে করিনি, কিংবা আমার কাছে এটা সচেতন না আর কি। আমার অবচেতন চিন্তা থেকে মনে হয় এটা হয়েছে। কারণ আমি যখন আঙ্গুললতা করেছিলাম টেলিভিশন ফিকশনে, আমি এখন এসে ভাবতে পারি, কিন্তু তখন তো আমি একটা গল্প বলতে চাচ্ছিলাম। সো আঙ্গুললতার একটা মেইন প্রোটাগনিস্ট আছে একটা নারী, কিংবা পারুলের দিনও মেইন প্রোটাগনিস্ট নারী। তো আমি দেখলাম আমার যে করা সব ফিকশনের মেইন প্রোটাগনিস্ট অলওয়েজ নারী হয়। এখন পুরুষও হয়েছে কিন্তু খুব কম। লাইক আমার 10টা, আমি তো খুব অল্প টেলিভিশন ফিকশন বানিয়েছিলাম, 10-12টা। তো আমি দেখলাম ওখানে মাত্র 2টা গল্প হচ্ছে, সেখানে পুরুষ প্রধান, আর বাকি 10টি হচ্ছে নারী প্রধান। আমার খুব পছন্দের অনেকগুলা গল্প আছে যেগুলা হয়তো আমি এখন থাকলে সিনেমাই করতাম। তো সেগুলো ওগুলো সবই নারী প্রধান। এটা আমি জানি না। হাওয়াতে মানুষ বলে যে এখানে অনেকগুলো পুরুষ, কিন্তু সিনেমাটা ভালো করে লক্ষ্য করলে দেখবে যে ওখানে নারীটাই প্রধান। এক্স্যাক্টলি, গুলতি কিন্তু সব কলকাঠি নাচছে, মানে মূল জায়গাটা, যে ড্রাইভিং ফোর্স ওটা আসলে গুলতি না থাকলে গল্পটা হয় না। হ্যাঁ, সো রোদে তো খুবই মানে ওই জিনিসটা আরো বেশি আছে। এটার অনেকগুলা জায়গা থাকতে পারে। আই থিঙ্ক আমি যখন বড় হয়েছি, আমার চারপাশের মানুষ, মানে আমার কাজিন, আমার বড় বোন, তারা মেবি আমার চিন্তায় প্রভাব ফেলছে। এটা কি নানুবাড়ির দিককার? মানে আপনার নানুবাড়ির সঙ্গে আপনি খুব অ্যাটাচড। আমার একবার সুযোগ হয়েছে রাজবাড়িতে যাওয়ার, আপনার নানুবাড়ির ওখানটাতে। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। হ্যাঁ। সো আমি এরকমটা শুনেছি যে আপনার মামাদের একটা বড় প্রভাব আপনার উপর রয়েছে। আছে, আমার নানুবাড়ির একটা প্রভাব আছে আমাদের। তাহলে এই যে সিনেমা বানানোর ব্যাপারটাও ওই বাড়ি থেকে এসেছিল? কারণ ওই বাড়ি কিন্তু কালচারালি অনেক রিচ। সেটা আমি জানি না। যে কোনো আর্ট ফর্মে তো কোনো আমার কাছে মনে হয় যে বিষয় থাকে। আমি যখন ছোটবেলায় ছবি আঁকতাম, তারপর একসময় মিউজিক, আমি অনেক কিছু করতে চেয়েছি, এটা এখনও করতে চাই। মানে আমার মনে হয় যে কয়েকটা সিনেমা বানানোর পরে আমার মনে হতে পারে যে এটা আর করবো না, কারণ আমার ভালো লাগছে না। কারণ এটা আমি অনেক কিছু লাইফে ট্রাই করে গেছি, এবং এই ট্রাইটা মানে হচ্ছে ওইটার ভেতরে আমি কোনো কিছু খোঁজার জন্য না। এটা বেসিক্যালি আমার যখন যেটা ভালো লাগে ওটা আমার করতে ইচ্ছা করে। সো প্রভাব তো অনেক কিছু ভেতর দিয়েই তো ছবিটা হয়, কিংবা আর্ট ফর্মটা হইতে পারে। কারণ আমার নানুবাড়ির মানুষজন, আমি যখন বড় হচ্ছিলাম ওই সময়ে ওখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি হতো, মানে যাত্রাপালা হতো, পালাগান দেখতাম, লালন উৎসব হতো। আমার নানুবাড়ির উঠানে লালন উৎসব হতো প্রতি বছর, এবং আমি দেখেছি যে 20-25 জন বাউল আমার নানু নিয়ে আসতেন। উনি খুবই কালচারাল মাইন্ডেড ছিলেন, উনি গান শুনতে পছন্দ করতেন। তা আমাদের নানু বাড়িতে বিশাল কাচারি ঘর ছিল, ওই কাচারি ঘরে বাউলটা থাকতেন 7-8 দিন। দারুণ। সো আর রাত্রে সন্ধ্যার পরে গান শুরু হতো, মধ্যরাতে শেষ হতো, কিংবা সারা রাতও হতো। তো ওইটা আমার খুব ছোটবেলায় দেখা ওই ইমেজগুলা। কিন্তু আমি যখন কুষ্টিয়ায় গিয়েছি, কিংবা আমি যখন লালন উৎসবে গিয়েছি বিভিন্ন, আমি তখন ফিল করেছি আচ্ছা এটা তো আমার নানু বাড়ি, এই ব্যাপারটাই হতো। তখন আমরা বুঝি নাই, মানে আমি যখন 4-5 পড়ি, আমি ব্যাপারটা বুঝতে পারি না যে নানু ওই ব্যাপারটাই আমাদের বাড়িতে করতেন, ওই সাধু সঙ্গ। তো এইগুলো প্রভাব তো আছে, ভালো প্রভাব রয়েছে। এখানে নারী প্রধান ব্যাপারটা নিয়ে যদি কথা হচ্ছে, আমার এখানে একটা ব্যক্তিগত প্রশ্ন চলে আসে। আপনার জীবনে যে সকল নারীরা বিচরণ করেন, মা হতে পারে প্রেমিকা, এই নারীরা আপনার প্রভাব বিস্তার করে নাকি আপনি প্রভাব বিস্তার করেন? যদি আমি আরেকটু ক্লিয়ারলি বলি যে এরা আপনাকে ডমিনেট করে নাকি আপনি ডমিনেট করেন? না, নারীরা সবসময় বলে যে আমি ডমিনেট করি, কিন্তু আমার মনে হয় না। আপনার মনে হয় না সেটা করি। আমার তো মনে হয় যে আমি ডমিনেট করা মানুষ না। আচ্ছা, কিন্তু অপরপক্ষ বলে যে আপনি ডমিনেট করেন। এটা কি সব গার্লফ্রেন্ডই একই কমপ্লেইন করেছে, মানে সব প্রেমিকাই? না, সব প্রেমিকা বললে দর্শক কনফিউজড হয়ে যাবে, মনে হতে পারে যে অনেক প্রেমিকা। না, সেরকম না। নারীরা বলতে গেলে লাইক আমার অ্যাসিস্ট্যান্ট, ওরা অনেক নারী আমার সাথে কাজ করে, যারা ওরা আমার কথা শুনতে চায়। আচ্ছা। এবং ও
সামহাও যেই আসছে আমার সাথে কাজ করতে, এখন এইটা তো আমি ওকে ডমিনেট করি না, ও ডমিনেটেড হতে চায়, ও মনে করে যে সুমন ভাই এটা বলবে, সুমন ভাই ফাইনালি এটা বলবে। এটা কিন্তু প্রেক্ষাপট আলাদা, যখন কাজ করছে কাজের জায়গা আলাদা, কিন্তু যদি আমি যেহেতু একদম মায়ের ক্ষেত্রেও তাই, মা এবং প্রেমিকা বুঝিয়েছি, আমার আম্মু আমার কথা শুনতে চায় যে আমি এটা আমি আম্মুর কাছ থেকে কখনো চাই না। আমি চাই যে মানে যাই হোক, এটা একটা ডিফিকাল্ট মনে হয়, এটাকে উত্তর দেওয়াটাও ডিফিকাল্ট, আর্টিকুলেট করাটাও ডিফিকাল্ট আর কি। না, ইটস ট্রু, আপনার সাথে এটা নিয়ে আমি একমত। তাহলে আমি যদি একটু প্রেমের প্রসঙ্গে আসি, প্রেম বা ভালোবাসা নিয়ে আপনার মন্তব্য কি, বা আপনি এটাকে কিভাবে দেখেন? প্রেম, এটা মনে হয় আপনার সাথে কোনো একটা প্রোগ্রামে আলোচনা হয়েছিল। হ্যাঁ, মানে এটা নিয়ে না আলাদা করে বিষয়ে কথা বলার ডিফিকাল্ট, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের না একটা আলাদা একটা পার্সপেক্টিভ থাকে, হয় কি ওইটা দিয়ে জাজ করলে জিনিসটা একরকম শোনায়। আমি তো মনে করি যে প্রেমটা খুব জরুরি, মানে সম্পর্ক মানুষের জীবনে লাভ, মানে একটা মানুষের সাথে থাকার গল্পটা খুব জরুরি, কিন্তু সেটা অনেক স্বাধীন হওয়া উচিত, একই সাথে মানুষকে উঠতে দেওয়া উচিত অপর দুপক্ষকে। সেটা মানুষকে, মানে আমি অনেক কিছু ক্ষেত্রে অনেক স্বার্থপর, মানে যেই ওয়ার্ডটা মানুষ ইউজ করে আর কি, সেই ক্ষেত্রে যে আমি আসলে আমাকে এই পৃথিবীতে এনজয় করতে চাই, আমাকে আমি নিজে আনন্দ পেতে চাই এই পৃথিবীতে। আমি মনে করি যে আমি এই 60-70 বছর বাঁচবো, আমি ওই যে বলে না এইখানে যাবো ওখানে যাবো, এটা আমার ইচ্ছা হয় না কখনো। মানে আমার মনে হয় না যে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো, এটা আমার কখনো শখ হয়নি। যেতে আমার সমস্যা নেই, কিন্তু ওটা আমার কোনো প্রবলেম নেই যে যাইতেই হবে, কিন্তু আমি আমার যা কিছু করতে ইচ্ছা করে ওটা নিজের সাথে আমার করতে ভালো লাগে। তার মানে আপনি একা থাকতেও পছন্দ করেন? একা থাকতে পছন্দ করি, একাকিত্ব উপভোগ করেন? হ্যাঁ, একা পছন্দ করি আমি। আবার যদি এই প্রেম প্রসঙ্গটা নিয়ে কথা হচ্ছিল, তাহলে বিয়েতে আপনার অনীহা কেন? না, অনীহা নেই তো। আপনার খুব কাছের একজন বন্ধু বলেছে যে আপনি খুবই সুমন ভেরি রেসপন্সিবল এবং হোমলি, কিন্তু সংসারী না। সো ব্যাপারটা কিন্তু খুবই কনফ্লিক্ট করে যে খুবই হোমলি, সে নিজে বাজার করছে, নিজে রান্না করছে, কিন্তু সে আসলে সংসারী না। এটা তো সংসারী, বাজার করে রান্না করে। আমার বোনের মেয়ে, ও এখন অনেক বড় হয়ে গেছে, ও ছোটবেলা থেকে আমাকে পাগলা মামা বলতো। আচ্ছা, আসলেই তাই? হ্যাঁ, তো আমি কিন্তু কোনো পাগলামি করতাম না, কিন্তু আমাকে পাগলা মামা বলতো বিকজ অফ আমার এই ছন্নছাড়া বিষয়ের মধ্যে। আমার আম্মু আমার 3 ভাইদের মধ্যে আমাকে ছেড়ে দিয়েছিল যে ওকে দিয়ে কিছু হবে না ছোটবেলা থেকে, কারণ হচ্ছে আমার কখনো এটা ইচ্ছা করে, কখনো ওটা ইচ্ছা করে। তো আম্মু মনে করেছিল যে আমি গোছানো মানুষ না। ইউনিভার্সিটি লাইফে আমার সব বন্ধুরা মনে করতো আমি খুবই অগোছালো, আমি আসলে কিছু করব না। পরে সবাই দেখলো যে না, আমি আসলে খুব গোছালো, আমি অনেক কিছু ডিজাইন করতে জানি, মানে লাইফের কিংবা বাসা কিংবা সব কিছু মেনটেন করা, অফিস। ওটা আমি নিজেও একটু, আমার সাথে যারা বড় হয়েছে তাদের সাথে আমার এরকম কনভারসেশন হয়েছে ঘন্টার পর ঘন্টা, যে তারা মনে করছে যে আমি আসলে সেটা না। তাও আমার কাছে মনে হয় যে মানুষের ভিতরে অদ্ভুত অদ্ভুত জিনিস থাকে যেটা মানুষ নিজেই নিজেকে আবিষ্কার করে না। আমিও আমাকে আবিষ্কার করি না অনেক ক্ষেত্রে, মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করি না। যখন করে ফেলি, যে এটা আবিষ্কার করি, যে আপনি নারী প্রধানের কথা বললেন, এটা আমি আমার অনেক দিন গল্প করার পর, মানে অনেকগুলো ফিকশন বানানোর পর যখন আমাকে নিয়ে অনেক লেখালেখি হতো, তখন আমি দেখলাম হ্যাঁ আসলেই তো আমার গল্পে নারী প্রধান চরিত্র হয় কেন। তো এরকম আর কি। আমার কাছে মনে হয় যে আমি আর্ট ফর্ম করার সময় অনেক সচেতন থাকি না। যদি আমার কাজ দেখে মনে করে সবাই খুব আমি প্ল্যান করে হয়তো আমি অনেক ওটার মধ্যে থাকি সেই কারণে, বাট আমি ওইটা খুব ভেবে চিন্তে ডিজাইন করে ওইটা আমার করতে ইচ্ছা করে না, বরঞ্চ আমি অপেক্ষা করি কোনো কিছু পাওয়ার, মানে অপেক্ষা করতে থাকি। যে কারণে হয়তো মানে আমাকে কেউ একজন সুন্দর গল্প বললে আমি জানি যে এই গল্পটা অনেক বিউটিফুল, কিংবা আমি জানি, কিন্তু আমার করতে ইচ্ছা করে না। নিজের ভেতর থেকে আসতে হয়। আমার হচ্ছে নিজের ভেতর থেকে, মানে অনেক বিউটিফুল স্টোরি আমি নিজেও বুঝতেছি এটা অনেক বিউটিফুল, কিন্তু ওটা আমার বানাতে ইচ্ছা করে না। আমার বানাতে ইচ্ছা করে যেটা হয়তো অত বিউটিফুল না, কিন্তু আমার কোনো একটা জায়গায় আমাকে হুক করছে, আমার কাছে মনে হয় যে এইটাই আমি বানাতে চাই। কিন্তু আমি যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গ থেকে অন্যদিকে চলে গেছি আমি। প্রসঙ্গ চলে আসবে যে আন্টি কখনো বলে না আপনার মেজো ভাই, আপনার 3 ভাই, মেজো ভাই ছোট ভাই দুজনেই বিয়ে করে ফেলেছে, আপনি এখনো করেননি? যখন প্রেমে আম্মু বলে না, এখন বলে না, একসময় বলতো। আম্মু তো আমাকে চেনে,
যা ভাববে সেটাই করবে, বলে কোনো লাভ নেই। হ্যাঁ বলে করে। আর আম্মু আমাকে চেনে ভালো করে, যে আম্মু মনে করে যে আম্মু মনে করে যে সুমনের যখন কোনো কিছু মনে হবে ওটা সে যখন সময় হবে করে ফেলবে। কিন্তু কখনো প্রেমিকারও তো নিশ্চয়ই প্রেশার দেওয়ার কথা যে না প্রেম করছেন, তাহলে প্রেমটাকে স্বীকৃতি দিতে সমস্যা এই কোথায়? প্রোগ্রামের নাম কি প্রেম টেম পর্ব এরকম কিছু? কিন্তু আমি জানি না, আপনাকে তো সবসময় পাওয়া যায় না, এই যে আজকে যেহেতু পেলাম তাই মনে হলো যে না একটু প্রশ্নটা চা করি। খেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই চা খেতে পারেন। না প্রেশার কখনো না। কিন্তু তাহলে স্বীকৃতি দিতে প্রবলেমটা কোথায়? প্রেম করে বিয়ে করতে। স্বীকৃতির এই যে প্রেমের তো একটা স্বীকৃতি না, সেটা দরকার হতেই বিয়ে। পারে, সেটা কোনো প্রবলেম নাই। সেটার জন্য আমি তো ওয়েট করি যে হইতে পারে কখনো, বাট এখনো হয়নি। হয়নি। হ্যাঁ হইলে হয়ে যেতে পারে। এটা আমার কাছে মনে হয় যে এটা না মানে এই ধরনের জিনিস কিন্তু আমরা একটু সাজিয়ে নিয়েছি লাইফের, যে কেউ মনে করে আমার জীবনে একটা গাড়ি দরকার কিংবা একটা বাড়ি দরকার, আর কেউ মনে করে যে ওর 4টা গান সুর করতে পারলে ওটার থেকে বেশি আনন্দিত হয়, কিংবা জীবনের সুখ কোথায়। অনেক মানুষ অনেক কিছু পাওয়ার পরে সুখী হয় না। সুখ ব্যাপারটা অদ্ভুত জিনিস, আনন্দ ব্যাপারটা অদ্ভুত জিনিস। আমার কখনোই মনে হয় না যে আমি অনেক কিছু করে ফেলবো, এটা আমার সত্যি কখনো মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা করতে ইচ্ছা করে, যে আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম, এটা আমার ফিলিং যে আমি যেই টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এই টাইমটা আমি নিজে কতটুকু এনজয় করছি। মানে আমি আমার টাইমগুলো বেঁচে দিতে কষ্ট হয়, মানে বেঁচে দিতে হয় আমাকে, কারণ আমাকে কিন্তু বিজ্ঞাপন বানাতে হয়। আমি সিনেমা বানাতে চাই, এটা করতে চাই, এইগুলোর জন্যই আমাকে বিজ্ঞাপন করতে হয় কিংবা কমার্শিয়াল কাজ করতে হয়, এবং সেটা করার জন্য আমার কিন্তু একটা বড় সময় দিতে হয়। কিন্তু আমার কখনো কখনো মনে হয় যে এটা আমার কখনো খারাপ লাগবে কি, আমার বয়স যখন আরও বাড়বে তখন আমার মনে হবে যে আমার জীবনের 10-12 বছর আমি আসলে বিজ্ঞাপনের পেছনে ব্যয় করেছেন এই কাজে। হ্যাঁ মানে আমি আরও অন্য কিছু এনজয় করতে পারতাম, আরও অন্য কিছু করতে পারতাম। লাইফটা আমার কাছে মনে হয় যে এটা তো একটা সময় আমরা পাস করতেছি, আমরা না একটা সবাই প্রত্যেকে এই যে লাইট ক্যামেরা অ্যাকশন এটার মধ্যে থেকে আমাদের জীবনটা আমরা উপভোগ করি কম। লাইফটা কিন্তু একটা উৎসব। জীবনটা আমরা তো অনেক আমরা অনেক গল্প সাজাইছি, জীবনের স্টোরি সাজাইছি যে লাইফ মানে এটা, লাইফ মানে এটা পাইতে হবে, লাইফ মানে যূথবদ্ধতা, লাইফ মানে এরকম। মানে এই যূথবদ্ধতার গল্প বেশি দিনের না পৃথিবীতে। এই কয়েক হাজার বছর আগেও এই কালচার ছিল না। আবার পৃথিবীতে সামনে কয়েক হাজার বছর পরে এটা থাকবে কিনা, কিংবা কয়েকশো বছর পরেও এটা থাকবে কিনা, মানে কিন্তু মানুষ মানুষের সাথে থাকবে, এটা সত্যি কথা। আবার ঘুরে ফিরে মানুষ মানুষের সাথে থাকতে পছন্দ করবে। মানুষ পৃথিবীর অনেক দেশে মানুষ এলিয়েনেটেড হয়ে যাচ্ছে, একাকী সময় পাস করতে, ওইটাও মানে জাপান কিংবা অন্য অনেক দেশে, এবং তারা সেটার জন্য ফ্রাস্ট্রেটেড হচ্ছে। কিন্তু আমরা একটা টাইমের ভিতর দিয়ে পাস করছি, যে টাইমটা আপনি চাইলেই সেটা চেঞ্জ করে দিতে পারি না। আমরা সময়টাকে আপনি আর আমি মিলে চেঞ্জ করে দিতে পারবো না। সময়টা একটা অদ্ভুত গতি আছে। আমার কাছে মনে হয় ওই গতিটার সাথেই আমি থাকতে চাই। আমার লাইফেরও একটা গতি আছে। আমার কাছে মনে হয় যে ওইটাকে আমি সোসাইটির কোনো চিন্তার ভেতর দিয়ে আমাকে ধরতে চাই না, বরঞ্চ আমার মনের ইচ্ছাকে আমি অনেক প্রাধান্য দিতে চাই। আপনার নিজের মনটা আপনাকে যেদিকে যে গন্তব্যের দিকে নিয়ে যাবে বা যেই গতিতে যেই পথে হাঁটাবে সেই পথে আপনি হাঁটতে চান। তাৎক্ষণিক যেটা মনে হয় আমার কাছে, এখন আমার এটা মনে হচ্ছে। আচ্ছা 2 বছর পরে আপনি যদি ইন্টারভিউ করেন তখন আমি অন্য কথা বলতে পারি। ইন্টারভিউ নিতে তো 4 বছর লেগে যাচ্ছে। না যেটাই হোক 4 বছর পরে দেখা যাবে যে এখানে আমি অন্য কথা বলছি, সেটাও হতে পারে। হ্যাঁ, হাওয়া এবং রোহিত, তো মানুষ বলে না যে এরপরে তো আসলে পানি হবার কথা বা এরকম কিছু একটা। সো এরপরে সিনেমা নিয়ে আপনি ভেবেছেন যে কি তৈরি করবেন? না ভাবি নাই, স্টোরি ভাবছি। আমার একটা কাজ না শেষ হলে আরেকটা কাজ আমি ঢুকতে পারি না। তো হাওয়া যখন শেষ করেছিলাম তারপরে রোদে ঢুকছি, তারপরে রোদ হয়েছে। আমার মাথায় 2-3টা গল্প হয়তো আছে, কিন্তু আমি এখনো ফিগার আউট করি নাই যে কোনটা আমি কাজ করব। হাওয়া রোদ এইটা নামের এই সিমিলারিটিস কিংবা আপনার নেচার এলিমেন্টস, এটা আমার এর আগের গল্পগুলোতেও আছে। দর্শক যদি দেখে, আমি টেলিভিশন ফিকশনেও আমার গল্পে কখনো ম্যাক্সিমাম টাইমে কোন নেচার কিংবা মিথোলজি কিংবা এই ব্যাপারগুলা ঘুরে ফিরে আসে। সেটার অনেক কারণ আছে। তাহলে পরবর্তী ফিল্মেও কি মিথোলজি ব্যাপারটা থাকবে নাকি না, সেটা ডিফারেন্ট গল্প হবে? এখনো গল্পটার মধ্যে নাই, কিন্তু তারা ঢুকে পড়তে পারে। বাট আমার কাছে মনে হয় ওটা একটা ডিফারেন্ট একটা স্টোরি ভাবতেছি, নেক্সট গল্প, যেটা এইটার মতো না কিংবা হাওয়ার মতো না। কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষের চিন্তারও তো সীমাবদ্ধতা আছে। আমার এক ধরনের সীমাবদ্ধতাও এটা, মানে একজনকে আমার প্রিয় ফিল্ম মেকাররা
কিংবা আমার প্রিয় আমি জানতে মিউজিশিয়ানরা, চাই যে আপনার প্রিয় ফিল্ম মেকার এবং মিউজিশিয়ানস। হ্যাঁ মানে তারা হচ্ছে লাইক কবি সুমনের সব গান একটা হ্যাঁ। কাছাকাছি বক্তব্য আছে। হ্যাঁ, true। আর্টের মূল কাজ কিন্তু প্রথমে আকর্ষণ তৈরি করা। কমার্শিয়াল যখন কোনো একটা লাইক সিনেমা হোক, কমার্শিয়াল গান হোক, ও কিন্তু আকর্ষণ তৈরি করে। একদম। কিন্তু আর্ট, প্রকৃত আর্ট ওকে শুধু দর্শনগত জায়গা থেকে এস্টাবলিশ করলে ওটা হয় না। আমি ফিলোসফিক্যালি আমার ছবিটা কি বলছি সেটার সাথে খুব ইম্পর্টেন্ট আমার ছবি ভিজুয়াল কিংবা আমার ছবিটা দেখে প্রথমে দর্শককে আকর্ষণ বোধ করতে হবে এই সময় দাঁড়ায়। আমার ছবি যদি ও আকর্ষণ বোধ না করে তাহলে আমার ফিলোসফিক্যাল জিনিসটা, আমি যে অনুভূতিটা তাকে বলতে চাই সেটা সে শুনবে না, দেখবে না। তো আর্টের দর্শনগত জায়গা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেটা কোনোভাবেই ওই আকর্ষণ করার জায়গাটা ফেলে না আর কি। তো ওটাই আমার কাছে মনে হয় যে আমার ছবি নেক্সটে আমার যত প্রিয় ফিল্ম মেকার, যে কবি সুমনের কথা বলতেছিলাম, কিংবা আমি পিঙ্ক ফ্লয়েডের গান শুনে কিংবা মহিনের ঘোরাঘুরি গান শুনে বড় হয়েছি। আমার ফিল্ম মেকার যে মানে কিম কেদুক বলি কিংবা জিম জারমুশ বলি কিংবা বেলাতার বলি কিংবা আরও যারা আছেন, সত্যজিৎ রায় বলি, ঋত্বিক ঘটক বলি, আমি যাদের ছবি দেখি, আরও অনেক ফিল্ম মেকার আমার এখন হয়তো নাম অনেকের বলতে পারি, জ্যাং ইমোর চাইনিজ একজন ফিল্ম মেকার। তো তারা না ও তাদের স্টাইলে ছবিটা বানায়, মানে তাদের সব ছবি দেখলে, কিম কেদুকের যে কোনো একটা ছবি দেখলে কিংবা জ্যাং ইমোরের যে কোনো একটা ছবি বোঝা যায় যে এটা কিম কেদুকের ছবি, কারণ ওর একটা নির্দিষ্ট অনুভূতি আছে, ভাষা আছে, যেটা ও বলতে চায়, ওই ফিলসফিটা সে বারবার বলতে চায়। আমার কাছে মনে হয় যে আবার কোনো ফিল্ম মেকার আছে যে ডিফারেন্ট গল্প বলতেছে, সেটা আর একটা ব্যাপার। কিন্তু আমার কাছে যেহেতু আমি দীর্ঘদিন ধরে গল্প বলছি, মানে ন্যারেটিভ বলছি, ওই ন্যারেটিভটা আসলে আমার মধ্যেও স্ট্রাকচার্ড হয়েছে যে আমি এইটা আসলে বলতে চাই। এখন এটা না দুইটা সিনেমা দিয়ে বলা পসিবল না। দর্শক যখন আমার 4-5টা ছবি দেখবে তখন আসলে আমি এটা নিয়ে না খুব বেশি কথা বলতে চাই না, কারণ হচ্ছে ওই ফিলোসফিক্যাল জায়গা যে আমি এটা নিয়ে কথা বলতে চাই, এটা তাহলে দরকার নেই, আমি চাই না আপনাকে প্রেসার দিতে। বাট একটা জিনিস জানতে চাই, আমি এরকম শুনেছি আপনার এক বন্ধুর কাছ থেকে যে আপনি অনেক কবিতা লেখেন বা অনেক লেখেন, কিন্তু সেগুলো কখনো আপনি প্রকাশ করেন না, ওটা নিজের জন্য লেখেন। না, ওটা মনে হয় তেমন কিছু হয় নাই, এই জন্য প্রকাশ করি না। আমি কবিতা কিছু ফেসবুকে কখনো দিই, কখনো সব দেন না, হঠাৎ। হ্যাঁ, মানে বছরে একবার হয়তো দিই, এরকম 2বার। হ্যাঁ, লেখা হয় আমার অনেক, কিন্তু আমার কাছে মনে হয় যে ওগুলা মানুষের পড়ানোর ব্যাপার নাই। আচ্ছা, আবার অনেকে মনে করে যে আপনি একটু বোরিং। আমি দুঃখিত, ব্যক্তি জীবনে কি আপনি আসলেই বোরিং নাকি বাইরে এটা হয়তো দেখান? না, সবসময় বোরিং, মানে কাছে মানুষদের সাথেও সবসময় সবার জন্য বোরিং। হ্যাঁ, ট্রু। মানে এটা আমি জানি, এটা কেউ বলার দরকার নেই, এটা আমি নিজেই বলবো, কারণ আমি অনেক এক্সপ্রেসিভ না, সো অনেক ইন্ট্রোভার্ট মনে হয়। সো আর এমন না যে আমি আড্ডা দিই না, সেটা দিই, কিন্তু আমি অনেক ইন্টারেস্টিং মানুষ না মনে হয়। আমি একটু বাবার গল্পে যেতে চাই। বাবার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল? আমার আব্বু ছবি তুলতেন। আব্বুর সাথে আমার সম্পর্ক, আমার আব্বু কিছুটা আমাদের মতোই, কিন্তু আমার আব্বু চাকরি করেছেন, একসময় গভর্নমেন্ট অফিসার ছিলেন। তারপর আমরা যখন ছোট, তারপরে উনি প্রাইভেট জব করেছেন। আমার আব্বু 71-এ ছবি তুলেছিলেন, এবং আমার আব্বু 71-এর আগে উনি যখন ক্লাস 9-এ পড়তেন তখন তো উনি ফটোগ্রাফি করতেন একটা গ্রামে বসে। ওটা আমাকে খুব আশ্চর্য হয়েছে। ওনার নিজের একটা ল্যাব ছিল ওই সময়, হ্যাঁ, যেটা ফরিদপুর জেলা শহরেও তখন ছিল না। আমার আব্বু জানিয়েছিল যে ফরিদপুর জেলা শহরে, মানে আপনার দাদু বাড়ি হচ্ছে ফরিদপুরে, আমি জানতাম নানু বাড়ি রাজবাড়ি। না, দাদু বাড়ি ফরিদপুর। তো ফরিদপুর থেকে একটু দূরে মধুখালী নামে একটা জায়গা, ওখানে হচ্ছে আমার দাদু বাড়ি। সো ওইখানে আমার আব্বুর একটা ল্যাব ছিল ছবি তোলার, প্রসেস করার জন্য, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। তো আমার আব্বু ছবি তুলতে পছন্দ করতেন, কিন্তু ওনার ছবি তোলাটা হয়নি, মানে এই যে চাকরি বাকরি, সংসার এই সমস্ত কিছু। তো আব্বু এটা কখনো আর করতে পারেনি, ওনার শখের বিষয় ছিল। তো আব্বু যেখানে যেতেন, উনি দেশের বাইরে গেছেন, উনি ক্যামেরা নিয়ে আসছেন। আব্বুর অনেক ক্যামেরার শখ ছিল। তো আমার আব্বুর সাথে আমি যখন ছবি আঁকা শুরু করলাম, তারপরে যখন আমি একটু ফটোগ্রাফি করছি, মানে আব্বু তখন ওনার একটা ক্যামেরা, ইয়াসিকা ক্যামেরা, অনেক পুরনো একটা ক্যামেরা, আব্বু বললো যে এটা দিয়ে তুই ছবি তোল।
তো তখন আমি চারুকলায় পড়ি আচ্ছা। এবং আব্বু আমাকে ফটোগ্রাফি, ওনার যত ফটোগ্রাফির বই ছিল ওই বইগুলো এনে দিত এবং আমি পড়তাম না বিধায় উনি বলতো যে ছবি তোলার আগে পড়তে হবে, তারপরে ছবি তুলতে হবে। তো হ্যাঁ, আব্বুর সাথে আমার সম্পর্ক ছিল, আব্বু খুব ছিল, মানে সব কিছু একটু একাডেমিকলি দেখতে পছন্দ করতো আমার আব্বু। মানে হচ্ছে উনি মেডিকেলে ভর্তি হয়েছিলেন, ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিলেন, কিন্তু একটা আব্বুর একটা প্রেম সংক্রান্ত ঘটনা আছে যেটা আমার আম্মুর কাছ থেকে শুনেছি। ওইটার কারণে আব্বু মেডিকেল ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বাড়িতে চলে যায়। তা আব্বুর আর এটা পড়া হয় নাই, মেডিকেলের পড়া হয় না। উনি 2 বছর ড্রপ করে ঢাকায় ব্যাক করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, দেন তারপর এই তো পড়াশোনা শেষ করে। তারপর তো আমার আব্বুর অনেক শখ ছিল ছবি তোলা। আমার কাছে মনে হয় যে আমি ওইটাও আব্বুর কাছ থেকে পেয়েছি, ফটোগ্রাফিক্যাল জায়গা কিংবা আব্বুর এই ব্যাপারগুলা। আব্বুর সাথে আমার অনেক কথা হয় নাই, হইতো না, কারণ আব্বু চাকরি করতো, ম্যাক্সিমাম টাইম আব্বু অনেক রাতে ফিরতো, 9টা-10টার দিকে। সো আমরা তখন ঘুমাই যেতাম, অনেকদিন পর পর দেখা। কিন্তু বড় হওয়ার পর আব্বু যখন রিটায়ার্ড করে এবং আব্বুর তো একটু প্যারালাইজ ছিল শেষের দিকে, তখন আব্বুকে হসপিটালে নিয়ে যাওয়া কিংবা ওটা করা, এই সময় আব্বুর সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক ছিল। আব্বু সকালবেলায় আমার রুমে ঢুকতো এভরিডে 6টায়, 6:30টায়। আমি ঘুমায় থাকতাম, কারণ আব্বু জানেন আমি কয়টায় আসছি, রাত 12টায় আসছি না 1টায় আসছি, কিন্তু আব্বু এসে পর্দা খুলে দেবে। এটা আব্বুর মানে আলো দিত, দিয়ে দিত, সব পর্দা ওপেন করে দিত, সব পর্দা খুলে দিত। এবং আমি প্রত্যেকবার আব্বুকে মানে একটু বকা দেওয়ার মতো আব্বু চিৎকার দিয়ে উঠতাম, কেন তুমি পর্দা খুলতেছো? আবার আব্বু পর্দা খুলে রাখে, কিন্তু উনি তারপরের দিন এটা করবে এভরিডে। আব্বু ওইটা মিস করি। আব্বু এখন এসে মনে হয় যে সকালবেলা সকাল না, আমি 10টা, 11টা, 12টা পর্যন্ত ঘুমাইলেও কেউ এসে পর্দাটা সরিয়ে দিচ্ছে না। হ্যাঁ, ওই জায়গাতে বাবাকে মিস করেন। রান্নাটা আপনি কার কাছ থেকে শিখেছেন? আপনি খুব ভালো মাটন রান্না করেন, সরষে ইলিশ রান্না করেন, আমি শুনেছি আপনি রান্না করতে খুব ভালোবাসেন এবং সবাইকে খাওয়াতে পছন্দ করেন। এই ব্যাপারটা আপনি কি? আম্মুর কাছ থেকে। হ্যাঁ, আমার আম্মু অনেক ভালো রান্না করে, আমার খালারাও অনেক ভালো রান্না করে, চাচিরাও ভালো রান্না করে। আমার মনে হয় ফরিদপুরে আমাদের যারা আছেন, আমাদের রান্না ভালো হয়। এটা তো আমি সবসময় বলি, আমার কাছে মনে হয় যে নদীর ওপারে, মানে নদীর পাশের মানুষজনের মাছ রান্নার তুলনা হয় না, এটা আমার কাছে মনে হয়। মানে যেমন এই সাইডে, মানে যে কুমিল্লা, নোয়াখালী, চিটং, এরা আমার কাছে মনে হয় যে মাংস রান্না করতে পারে, গরুর মাংস, কিন্তু এই অঞ্চলের মানুষজন বেস্ট চচ্চড়ি রান্না করে। এবং আমি কোথাও খাই না। হ্যাঁ, মাছও রান্না করতে পারে, ইলিশ মাছটা বেস্ট রান্না করে আমার মনে হয় ফরিদপুরের মানুষজন। হ্যাঁ, এটা সত্য কথা। হ্যাঁ, সো আমার আম্মু কাছ থেকে আমি ছোটবেলা থেকে আমি রান্না করতাম। আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন থেকে আমি রান্না শুরু করি, কারণ আমি রান্নাঘরে আম্মুকে হেল্প করতাম এবং রান্না করতাম। আম্মু তখন মাঝে মধ্যে অসুস্থ হতেন, আম্মুর ডায়াবেটিস ছিল, তো হসপিটালে থাকলে তখন আমার রান্না করতে হতো। এই তো তারপরে ইউনিভার্সিটি লাইফেও রান্না করলাম। এখন এসে এই রান্নাটা আমি পছন্দ করি আর কি, মানে আমার অফিসেও আমি রান্না করি। শিল্পের পর্যায়ে চলে গেছে। শিল্প না, মানে শিল্প, মানে রান্না করতে আমার ভালো লাগে, মানে রান্না আমার খাইতে অনেক, যদিও আমাকে দেখে মনে হয় না, কিন্তু আমি প্রচণ্ড ফুডি, সো আমার খাইতে ভালো লাগে। তো আমার নিজের রান্না আমার পছন্দ। অনেকে আছে না রান্না করে নিজেরটা খেতে পছন্দ করে না, কিন্তু আমার নিজের রান্না আমার ভালো লাগে। আমি জানি না, আমার নিজের রান্না আমার খুব পছন্দ, অনেক খেতে পারি। অনেকে বলে যে রান্না যে করে খেতে রুচি থাকে না, সে খেতে পারে না, কিন্তু আমি ডাবল খেতে পারি নিজের রান্না। দারুণ দুর্দান্ত। আজকে অবশ্য রোহিদের থেকে আমাদের ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচনা হচ্ছিল। আবার রোহিদে ফিরে আসতে চাই, একদম শেষে রয়েছি। কতগুলো সিনেমা হলে রোহিদ দেখতে পাবো আমরা? এটা আমার প্রডিউসার জানে, অনেকগুলো হল, সবগুলো সিনেপ্লেক্সে, সবগুলো হলে তো। আর প্রমোশনাল স্ট্র্যাটেজি কি আপনার হাওয়া থেকে একটু ব্যতিক্রম এবার রোহিদের? হাওয়াতে যেমন আপনারা অনেক জায়গায় গেছেন, অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন। এখানেও যাব, কারণ ঈদের ছুটির কারণে, মানে ঈদের আগে ইউনিভার্সিটিগুলো সব বন্ধ হয়ে গেছে অনেক আগে থেকে, সেটা একটা কারণ। আর হয় কি, দুটা সিনেমার টোটালি আসপেক্ট ডিফারেন্ট, সো এটা আরেক রকম ভাবেই তো হবে, এটাই তো স্বাভাবিক। সো না, বাট আমরা আমাদের টিম বিভিন্ন জায়গায় মুভ করবে, ঈদের জাস্ট ছুটিটা আজকে মাত্র শেষ হলেই। হ্যাঁ, তারপরে সো হোপ ফর দ্য বেস্ট। অনেক শুভকামনা রইল রোহিদের জন্য। অনেক ভালো থাকুন। অ্যান্ড আজকে অনেকক্ষণ সময় দিলেন, আপনাকে তো সবসময় পাওয়া যায় না। সো সিনেমার এই যে সময়কালটা 4 বছরটা কমিয়ে যদি আরেকটু আগে তৃতীয় সিনেমাটা দেওয়া যায়, তাহলে আমরা খুব আনন্দিত হব এবং আমার মনে হয় যে বাংলা সিনেমা আরও অনেক সমৃদ্ধ হবে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার, রোদ চলছে, আর হচ্ছে আমার কাছে মনে হয় যে
যদি রোদের কোনো কিছু ভালো লাগে তাহলে দর্শক রোদটা দেখতে পারে। থ্যাংক ইউ প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে দেখছিলেন আমাদেরকে, অবশ্যই হলে গিয়ে পরিবার পরিজন বন্ধু নিয়ে রোদ দেখুন। কেমন লাগলো জানাবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক ভালো থাকুন, ঈদ খুব ভালো কাটুক। পরিবার পরিজন বন্ধু নিয়ে নিজেকে ভালো রাখুন, পাশের মানুষটিকে ভালো রাখুন, আর অবশ্যই থাকুন টিভিএস এর সঙ্গে।